প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি ন্যাশনাল ইউনিভার্সিটির ক্যাশ ফ্লো স্টেটমেন্টে বিবিএ 2012 সালে যে অঙ্কটা আসছে এটার সমাধান করার চেষ্টা করব। তো প্রথমেই আমরা যদি অঙ্কে যাই, এই অঙ্কটা একটু আগে যে অঙ্কগুলো আমরা করেছি সেগুলো থেকে একটু ভিন্ন। তো আমরা একটু দেখি কি বলছে। কম্পারেটিভ ব্যালেন্স শিট XY লিমিটেড কোম্পানি ফর দ্য ইয়ার এন্ডেড ডিসেম্বর 31, 2020-2021। এখানে 2020 সাল এবং 2021 সালের তথ্য দেওয়া আছে। তো এই অঙ্কটাকে কি করতে বলছে তা যদি আমরা একটু দেখি, এখানে বলছে প্রিপেয়ার ক্যাশ ফ্লো স্টেটমেন্ট আন্ডার ইনডাইরেক্ট অর ডাইরেক্ট মেথড। মানে আপনি আপনার ইচ্ছা মতো, আপনার যেটা ভালো লাগে, আপনি যদি ডাইরেক্ট মেথড করতে পারেন সেটাও ভালো, আবার যদি ইনডাইরেক্ট মেথড করতে পারেন সেটাও ভালো। এখন পর্যন্ত আমরা ইনডাইরেক্ট মেথডে যাইনি, যখন আমরা ইনডাইরেক্ট মেথড যাব তার ফর্মুলা দিয়ে একদম পরিষ্কারভাবে অঙ্কটি করার চেষ্টা করব। তো যেহেতু আমরা এতদিন যাবত ডাইরেক্ট মেথডে শিখতেছি, ইনডাইরেক্ট মেথডে শিখতেছি, তো এই অঙ্কটাও আমরা ইনডাইরেক্ট মেথডে সলিউশন করার চেষ্টা করব। তো প্রথমে যদি আমরা অঙ্কের দিকে যাই, তাহলে আমাদের কি করতে হবে, একটা ছক নিতে হবে এবং ছক নিয়ে তা লিখতে হবে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা লিখলাম। তো অঙ্কের শুরুতে আমাদের কি খুঁজে নিতে হবে, নেট ইনকাম খুঁজে নিতে হবে। তো আমরা প্রথম অঙ্কে নেট ইনকাম খুঁজে নিব। তো নেট ইনকাম আমরা সাধারণত জানি সমন্বয় থাকে, কিন্তু এই অঙ্কটা একটু ভিন্ন ধরনের হয়। এখানে আমরা দেখতে পাবো ইনকাম স্টেটমেন্ট আছে, ইনকাম স্টেটমেন্ট। তাহলে ইনকাম স্টেটমেন্টে আমরা একদম শেষের দিকে নেট ইনকাম পেয়ে যাব। তাহলে নেট ইনকাম আছে কত? নেট ইনকাম আছে ৬,৪৮০ টাকা। তাহলে আমরা লিখলাম নেট ইনকাম। তো প্রথমে আমরা চলে যাব নেট ইনকামে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি নেট ইনকাম দেওয়া আছে কত? ১৫,১২০ টাকা। তো আমরা নিলাম নেট ইনকাম ১৫,১২০ টাকা। এরপর আমরা যে সমন্বয়গুলো আছে, মানে অ্যাডজাস্টমেন্টগুলো আছে, এগুলো করার চেষ্টা করব। অ্যাডজাস্টমেন্ট টু রিকনসাইল নেট ইনকাম টু নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস, সেটা লিখলাম। তো অঙ্কের শুরুতেই আমরা শিক্ষার্থীদের আগেও বলেছি যে আমাদের ডেপ্রিসিয়েশনটা আগে খুঁজে নিতে হবে, তো আমরা আজকে ইনকাম স্টেটমেন্টে যদি তাকাই, তাহলে এখানে আমরা ডেপ্রিসিয়েশন এক্সপেন্স পেয়ে যাব ৩২৪০ টাকা। তাহলে ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ৩২৪০ টাকা। তাহলে আমরা লিখলাম ডেপ্রিসিয়েশন এক্সপেন্স ৩২৪০ টাকা। আমরা জানি ডেপ্রিসিয়েশন সম্পদকে কমায় দেয়, আর সম্পদ কমলে আমরা কি করব? যোগ করব। তো এখানে আমরা যোগ করেছি। এরপর যদি ইনকাম স্টেটমেন্টে আমরা তাকাই, তাহলে পরবর্তীতে দেখব লস অন সেল অফ ইকুইপমেন্ট, মানে ইকুইপমেন্ট বিক্রি করে আমার লস হয়েছে কত টাকা? ১৮০ টাকা। তো আমরা সেটা দেখিয়ে দিতে পারি যে লস অন সেল অফ ইকুইপমেন্ট কত টাকা? ১৮০ টাকা। এখন লস হলে তো আমাদের সম্পদ কমে যায়, এই জন্য আমাদের যোগ করতে হবে। তাহলে আমরা যোগ করে দেখাই দিলাম। ঠিক আছে। এরপর পরবর্তীতে আমরা চলে যাব আমাদের ইনকাম কম্পারেটিভ ব্যালেন্স শিটে। তো আমরা যদি ব্যালেন্স শিটটার দিকে একটু তাকাই ভালো করে, তাহলে আমরা কি দেখতে পাই? তো প্রথমে আছে আমাদের ক্যাশ। তো ক্যাশের যে ৩৪,৩৮০ টাকা আছে, এটা আমরা জানি, এটা আমার অঙ্কের উত্তর। যেটা বড় সাল দেওয়া থাকে, এই সালের যে ক্যাশটা থাকে সেটা আসলে আমার অঙ্কের উত্তর হিসেবে বিবেচিত হয়। এরপর আমরা যদি চলে যাই অ্যাকাউন্ট রিসিভেবলে, অ্যাকাউন্ট রিসিভেবল ছিল হচ্ছে ২৭০০ টাকা, এখন হয়েছে ২১৬০ টাকা। তাহলে অবশ্যই অ্যাকাউন্ট রিসিভেবল আমার কি হয়েছে? অ্যাকাউন্ট রিসিভেবল ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা লিখবো এখানে ডিক্রিজ ইন অ্যাকাউন্ট রিসিভেবল। এখানে ২৭০০ থেকে ২১৬০ টাকা মাইনাস দিলে ৫৪০ টাকা থাকে। আর ডিক্রিজ করলে সম্পদ কমে যায়, আর সম্পদ কমলে আমাদের কি করতে হয়? যোগ করতে হয়। তাহলে আমরা যোগ করে দেখিয়ে দিলাম। এরপর যদি আমরা আসি, তাহলে ইনভেন্টরি ছিল হচ্ছে ২৮,৮০০ টাকা, এখন হয়েছে কত? ২৩,৪০০ টাকা। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ইনভেন্টরি কি হয়েছে? ইনভেন্টরি ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা লিখব ডিক্রিজ ইন ইনভেন্টরি। আমরা বাদ দিয়ে দেখালাম ৫,৪০০ ডিক্রিজ করছে, মানে সম্পদ কমে গেছে, তাহলে যোগ করতে হবে। আমরা যোগ করে দেখাই দিলাম। এরপর আমরা পরবর্তীতে আসবো প্রিপেইড এক্সপেন্সে। প্রিপেইড এক্সপেন্স ছিল হচ্ছে ১৪৪০ টাকা, এখন হচ্ছে ১,০৮০ টাকা। তার মানে প্রিপেইড এক্সপেন্সটাও কি হয়েছে? ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা দেখাবো ডিক্রিজ ইন প্রিপেইড এক্সপেন্স কত টাকা? ৩৬০ টাকা। যেহেতু আমাদের ডিক্রিজ হলে সম্পদ কমে যায়, তাহলে সম্পদ কমলে আমাদের কি করতে হবে? যোগ করতে হবে। আমরা যোগ করে দেখিয়ে দিলাম। এরপর আছে ল্যান্ড ইকুইপমেন্ট, এগুলো তো স্থায়ী সম্পদ, অপারেটিং এ যাবে না।
আমরা যদি পরবর্তীতে নিচের দিকে যাই তাহলে দেখব অ্যাকাউন্টস পেয়েবল আছে। অ্যাকাউন্টস পেয়েবল ছিল কত? অ্যাকাউন্টস পেয়েবল ছিল হচ্ছে 10,860 টাকা, এখন হয়েছে কত? 9,360 টাকা, তার মানে ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা লিখব ডিক্রিজ ইন অ্যাকাউন্টস পেয়েবল। কত টাকা? 1500 টাকা। তা আমরা জানি যে দায় যদি হ্রাস পায় তাহলে আমাদের সেখানে কি করতে হবে? হ্রাস করে দেখাতে হবে, একদম সম্পদের উল্টোটা। তাহলে 1500 টাকা হ্রাস পাইছে, আমরা হ্রাস করে দেখালাম। এরপর যদি দেখি অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল, এখানে যেহেতু চলতি দায়গুলা যায়, আমরা চলতি দায়গুলাই দেখতেছি। ছিল হচ্ছে 3600 টাকা, এখন হয়েছে কত? 2700 টাকা, তাহলে ডিক্রিজ হয়েছে। তাহলে আমরা লিখবো ডিক্রিজ ইন অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল। এখানে অ্যাকাউন্টস না, অ্যাক্রুড হবে, অ্যাক্রুড এক্সপেন্স পেয়েবল। কত টাকা? 900 টাকা। তাহলে দায় কমলে কি করতে হয়? মাইনাস করতে হয়। তাহলে আমরা মাইনাস করে দেখালাম। এরপর দেখব ইনকাম ট্যাক্স পেয়েবল, কোনো কিছুই ছিল না, ইনকাম ট্যাক্স পেয়েবল একদম জিরো ছিল, এখন হয়েছে কত? 2160। তাহলে মানে কি? দায় বাড়ছে, যেহেতু কিছু ছিল না এখন নতুন করে তৈরি হয়েছে, মানে দায় বাড়ছে। তাহলে আমরা লিখবো ইনক্রিজ ইন ইনকাম ট্যাক্স পেয়েবল। কত টাকা? 2160। আর দায় বাড়লে কি করতে হয়? যোগ করতে হয়। তো আমাদের মোটামুটি ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিসে যেগুলো নেওয়ার দরকার ছিল সেগুলো আমরা নিলাম। এরপর এইখানে যতগুলো আইটেমস আছে এগুলোকে আমরা যোগ বিয়োগ করলে আসে 9,480 টাকা। তো উপরে নেট ইনকামের সাথে যোগ করলাম, হইলো কত? 24,600। তো যেহেতু এটা প্লাস ব্যালেন্স, এই জন্য আমরা লিখবো নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। আমরা লিখলাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই অপারেটিং অ্যাক্টিভিটিস। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, ন্যাশনাল ইউনিভার্সিটির বিবিএ এমবিএ সকল সাবজেক্টের পরবর্তীতে আপডেট পেতে এই ভিডিওটিতে লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটনে ক্লিক করে রাখুন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে যাব অঙ্কের দ্বিতীয় পার্টে, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস। ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে কি কি যায়? অবশ্যই স্থায়ী সম্পদ যায়। তো আমরা একটু স্থায়ী সম্পদ দেখি কি কি হয়েছে। তো এখানে বলছে যে ইকুইপমেন্ট কস্টিং 3600 টাকা, ওয়াজ সোল্ড টাকা 3060, when the book value of equipment was টাকা 3240। তো আমরা যদি এখানে দেখি যে আমরা ইকুইপমেন্ট সোল্ড করছি কততে? সোল্ড করছি 3060 টাকা। তো আমরা জানি এসআই সম্পত্তি ক্রয় বিক্রয় করলে কোথায় যায়? ইনভেস্টিং অ্যাক্টিভিটিসে যায়। তাহলে আমরা লিখলাম সেল অফ ইকুইপমেন্ট। যেহেতু সেল করলে টাকা আসে, টাকা আসলে আমরা কি করব? যোগ করব। তাহলে আমরা লিখলাম 3060 যোগ করে দেখালাম। এরপর আমরা যদি সমন্বয় নাম্বার ডিতে যাই, ইকুইপমেন্ট কস্টিং 32,400 ওয়াজ পারচেজ ফর ক্যাশ, মানে ইকুইপমেন্ট নতুন করে কেনা হয়েছে কত? 32,400 টাকা। তাহলে স্থায়ী সম্পত্তি কিনলে তো আমার নগদ টাকা চলে যায়, তাহলে টাকা অবশ্যই কি হবে? মাইনাস হবে। তাহলে আমরা এখানে মাইনাস করে দেখালাম 32,400। এই দুইটাকে যদি যোগ বিয়োগ করি তাহলে হয় 29,340, অবশ্যই মাইনাস। তো মাইনাস থাকলে আমাদের কি করতে হবে? এটা লিখতে হবে নেট ক্যাশ ইউজড বাই ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, আমরা সেটাই লিখলাম। এর পরবর্তীতে আমরা চলে যাব অঙ্কের একদম তৃতীয় পার্টে। তৃতীয় পার্টে আমরা যদি এখানে যাই, এখানে তৃতীয় পার্ট শুরু করি আমরা। এটা কি বলছে? নেট ক্যাশ ফ্লোস ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। তো ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিসে আমি বারবার মনে করাই দেওয়ার চেষ্টা করি, এখানে যাবে স্থায়ী দায়, স্থায়ী দায় হ্রাসবৃদ্ধি জনিত লেনদেন। তো আমরা যদি একদম প্রথমে সমন্বয় নম্বর এ তে দেখি, বলছে ইন 2021 দ্য কোম্পানি ডিক্লেয়ার্ড এন্ড পেইড 5,700 ক্যাশ ডিভিডেন্ড। তাহলে ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করে দিয়েছি, তাহলে পরিশোধ করে দিলে আমাদের টাকা চলে যায়। তাহলে আমরা এই যে ক্যাশ ডিভিডেন্ড পরিশোধ করে দিলাম 5,760 টাকা। এরপর বলছে সি নাম্বার যদি সমন্বয় যাই, বন্ড ওয়ার ইস্যুড অ্যাট ফেস ভ্যালু ফর টাকা 16,200, মানে বন্ড ইস্যু করা হয়েছে, আর আমরা জানি ইস্যু করলে কি হয়? টাকা আসে, তাহলে যোগ হবে। তাহলে ইস্যু অফ বন্ড ফর ক্যাশ 16,200 টাকা। এখন আমরা সবগুলো সমন্বয় নেওয়ার চেষ্টা করেছি, কিন্তু একটা সমন্বয় আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন সমন্বয় নাম্বার ই। সমন্বয় নাম্বার ইতে বলছে কমন স্টক টাকা 18,000 ওয়াজ ইস্যুড টু অ্যাকোয়ার ল্যান্ড, মানে এখানে বলছে যে কমন স্টক ইস্যু করা হয়েছে ল্যান্ড অর্জনের জন্য।
তাহলে এখানে দুইটা ঘটনা ঘটছে। প্রথম ঘটনা হচ্ছে আমাদের ল্যান্ড অর্জিত হয়েছে কত টাকা? 18,000 টাকা। কিন্তু ল্যান্ডের বিনিময়ে আমি কোনো ক্যাশ টাকা পরিশোধ করি নাই। আমি কি পরিশোধ করছি? কমন স্টক ইস্যু করছি। কত টাকা? 18,000 টাকা। তার মানে এখানে দুইটা ঘটনার প্রথম ঘটনা হচ্ছে আমি ইস্যু করছি, কত টাকা ইস্যু করছি? 18,000। কিন্তু বিনিময়ে কি পাইছি? ল্যান্ড পাইছি, মানে আমার ল্যান্ড বাড়ছে, পারচেস করছি। ঠিক আছে, তো এটাকে আসলে আন্ত লেনদেন বলাটাই ভালো, কারণ আমরা একটার বিনিময়ে একটা অর্জিত হয়েছে, মানে একবার 18,000 টাকা প্লাস হয়েছে, আবার ল্যান্ড কেনার কারণ 18,000 টাকা মাইনাস হয়েছে। তাহলে এই লেনদেনটা আসলে না দেখানোই ভালো। তো আমরা এই লেনদেনটাকে দেখাবো না, এই লেনদেনটাকে আমরা মার্কিং করে দিলাম যে এই লেনদেনটাকে আমরা দেখাবো না। ঠিক আছে, আন্তঃলেনদেনগুলো আসলে না দেখালেও চলে। আচ্ছা, এরপর এই দুটাকে যদি আমরা যোগ বিয়োগ করি তাহলে আসে 10,440 প্লাস, এই জন্য আমরা লিখলাম নেট ক্যাশ প্রোভাইডেড বাই ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস, এটা আমরা দেখিয়ে দিলাম। এরপর আমরা একদম শেষে কি করব? আমাদের অঙ্কের যে ক্যাশ টাকাটা আছে, কত টাকা আছে ক্যাশ? ক্যাশ কত টাকা আছে? ক্যাশ আছে 28,600 টাকা। ক্যাশ কত? 28,600। তো আমরা এখানে লিখলাম যে অ্যাড ওপেনিং ক্যাশ ব্যালেন্স। তার আগে একটা জিনিস আমাদের মিস্টেক হয়ে গেছে, আমাদের তিনটা টাকা আছে, মানে ক্যাশ ফ্লো ফ্রম অপারেটিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ইনভেস্টিং অ্যাক্টিভিটিস, ক্যাশ ফ্লো ফ্রম ফাইন্যান্সিং অ্যাক্টিভিটিস। এই তিনটাকে আমরা যোগ বিয়োগ করলাম, আমাদের আসছে 5,700 টাকা। এটা প্লাস আসছে, এই জন্য আমরা লিখব নেট ইনক্রিজ ইন ক্যাশ। যদি এটা মাইনাস আসতো তাহলে লিখতাম নেট ডিক্রিজ ইন ক্যাশ। এরপর আমরা এই ক্যাশ ব্যালেন্সটা 28,620 টাকা যে এই পাশে ছিল আমাদের অ্যাসেট সাইডে ক্যাশ ব্যালেন্স, এটা এখানে আমরা যোগ দেব ক্যাশ অ্যাট বিগিনিং পিরিয়ড। তাহলে আমরা যোগ দিলাম 28,620, দুটাকে যোগ দেওয়ার পর আসছে 34,300। তো আমাদের এখানে দেওয়া ছিল 34,320 টাকা। তাহলে আমাদের লাস্টে অঙ্কে উত্তর আসছে 34,320। তার মানে আমাদের অঙ্ক একদম সঠিক আছে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন। যদি অঙ্ক নিয়ে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে।